আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। স্কিল হাট বাংলাদেশের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ রাজীব। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আইসিটির বই থেকে। তো অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। অর্থাৎ আমরা যে তথ্য প্রযুক্তি, কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট এগুলা ব্যবহার করি, এগুলার আমাদের জন্য নিরাপদ কি না বা কিভাবে আমরা নিরাপদ করতে পারি তার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো এটা একটু দেখি। এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিছু কিছু যন্ত্রপাতি কেমন করে সুরক্ষা করা যায় তা ব্যাখ্যা করতে পারবো। তারপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করতে পারবো। কম্পিউটারের পিছনে বেশি সময় দিলে কোন সমস্যা হতে পারে কিনা কোনো সমস্যা হতে পারে কিনা তা বর্ণনা করতে পারবো। তো এর অধ্যায় শেষে আমরা এগুলো জানতে পারবো। তো চলো আমরা এখন পার্টে চলে যাই। তো পার্ট একে কি বলছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। একটা সময় ছিল যখন ছোট ছেলে মেয়েদের যে কোনো যন্ত্রপাতি থেকে সরিয়ে রাখা হতো। তোমরা দেখতেই পাচ্ছ যে সময়টা পরিবর্তন হয়েছে। তোমাদের বয়সী ছেলে মেয়েদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি থেকে সরিয়ে না রেখে বরং সেগুলো ব্যবহার করতে শেখানো হচ্ছে। এই অধ্যায়টি লেখা হয়েছে তোমরা কম্পিউটার, প্রিন্টার বা মডেমের মতো যন্ত্রপাতি যেন নিরাপদে এবং নির্ভয়ে ব্যবহার করতে পারো সেটি শিখিয়ে দেওয়ার জন্য। তো এখন কিন্তু সবাই তথ্য প্রযুক্তি, আগে কিন্তু এই যে পিতামাতারা কি করতো না, সন্তানদেরকে কম্পিউটার বা মোবাইল দিত না, কারণ তারা সারাদিন এগুলার দিকে পড়ে থাকতো। এখন কিন্তু সব গার্জিয়ান বা অভিভাবক কি করে তাদের সন্তানকে কম্পিউটার শিখতে উৎসাহিত করে, মোবাইল ফোন দেয় এগুলা ব্যবহার করার জন্য। তো যদিও বেশি দেওয়া ঠিক না, কারণ আমরা অপব্যবহারটা বেশি করি, তাও কিন্তু এখন উৎসাহিত করা হয় তথ্য প্রযুক্তি শেখার জন্য। যারা কম্পিউটার তৈরি করে তারা জানে আজকাল শুধু বড় মানুষই নয়, ছোটরাও কম্পিউটার ব্যবহার করে। তাই সব কম্পিউটারই তৈরি করা হয় যেন এটি ব্যবহার করে কারো কোনো বিপদ বা স্বাস্থ্য ঝুঁকি না থাকে। কম্পিউটারের একমাত্র যে বিষয়টি নিয়ে সবারই একটু সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে তার বৈদ্যুতিক সংযোগ। ডেস্কটপ কম্পিউটারকে সব সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়, আর ল্যাপটপ কম্পিউটারকে তার ব্যাটারি চার্জ করার সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। তো এটা আমরা জানি যে ল্যাপটপ যখন আমরা চার্জ থাকলে আমরা ল্যাপটপ ইউজ করতে পারি, আর চার্জ না থাকলে আমরা ল্যাপটপ ইউজ করতে পারি না। তো আমরা অনেক সময় আবার ল্যাপটপ চার্জে লাগিয়ে ইউজ করি। তো ল্যাপটপে সব সময় প্লাগ ইন করার প্রয়োজন হয় না, কিন্তু আমরা যখন এই যে ডেস্কটপ চালাই তখন কিন্তু আমাদের বৈদ্যুতিক সংযোগ বাধ্যতামূলক। এটা ছাড়া আমরা ডেস্কটপ চালাইতে পারি না। তো এই কথাটাই বলছে এখানে। বিদ্যুতের ভোল্টেজ 50 ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করি। এই যে কত ভোল্টেজের বেশি হলে, ভোল্টের বেশি হলে 50 ভোল্টের বেশি হলে আমরা কি বিদ্যুৎ অনুভব করি, অর্থাৎ শক, যেটাকে আমরা শক বলি, শক অনুভব করি। আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ 220 ভোল্টেজ। এটা কিন্তু সব দেশে সমান না, আমাদের দেশে 220, কিন্তু অন্যান্য দেশে দেশ ভেদে এটার পার্থক্য বা ভিন্নতা আছে। কাজেই কোনোভাবে বিদ্যুতের তার আমাদের শরীর স্পর্শ করলে আমরা ভয়ানক বিদ্যুতের শক অনুভব করি। যেখানে 50 ভোল্টেই আমরা বিদ্যুতের অনুভব করি, সেখানে আমাদের দেশের বিদ্যুতের ভোল্ট কত, 120 ভোল্ট। তখন আমরা কি পরিমাণ শক খাবো কারেন্টে, এটা তোমরা বুঝতে পারতেছো। তাই আমরা যখন ডেস্কটপ ইউজ করার সময় বিদ্যুতের সংযোগ দিব, তখন আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন করতে বা আমাদের মাংস পেশি ব্যবহার করে হাত পা নাড়াচাড়া করার জন্য আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ুর ভেতর দিয়ে সংকেত পাঠানো হয়। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এগুলো বৈদ্যুতিক সংকেত এবং এর পরিমাণ খুবই অল্প। কেউ যখন বৈদ্যুতিক শক খায় তখন তার শরীরের ভেতর দিয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়। মস্তিষ্ক থেকে পাঠানো ছোট সংকেতগুলো তখন সেই বড় বিদ্যুৎ প্রবাহের নিচে চাপা পড়ে যায়। সেই জন্য যখন কেউ বিদ্যুতায়িত হয় তখন সে তার হাত পা নাড়াতে পারে না। বেশিক্ষণ হলে তার হৃদস্পন্দন থেমে যেতে পারে। সেই জন্য বিদ্যুৎ সংযোগকে কখনো হেলাফেলা করে নিতে হয় না।
বিদ্যুৎ ছাড়া আমরা আজকাল এক মুহূর্ত থাকতে পারি না, সব সময় বিদ্যুৎ ব্যবহার করতে হয়। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন ঠিক করে এটা ব্যবহার করি। সব সময় যেন সঠিক সকেটে সঠিক প্লাগ ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ নেই। আমরা কখনো খোলা তারের প্লাস্টিক সরিয়ে প্লাগে ঢুকিয়ে বিদ্যুৎ সংযোগ দেব না। শুধু তাই নয়, কাউকে এরকম করতে দেখলে বাধা দিব। তো কোন বিষয়টার কথা বলছে এখানে, নিচে মনে হয় এটার চিত্র দেওয়া আছে। আমি যদি এই যে এখানে এটা বলছে কি, এই যে এখানে এটা কিন্তু এলাও না, এটা গ্রহণযোগ্য না। তোমাকে এই যে এইরকম হলে সবার জন্য সুবিধা। তো কেউ যদি এরকম ভাবে ইউজ করে আমরা নিজে ইউজ করবো না, এবং অন্য কেউ যদি ইউজ করে তাকে নিরুৎসাহিত করবো বা করতে দিব না। বিদ্যুতের সংযোগের বিষয়টি ঠিক করা হলে কম্পিউটার আর মাত্র একটি বিষয়, একটু সতর্ক থাকা ভালো। আমরা আগেই বলেছি কম্পিউটারের প্রসেসর অনেক গরম হতে পারে বলে আজকাল সেগুলো উপর আলাদা ফ্যান বসাতে হয়। মাদারবোর্ডের অন্যান্য আইসি গুলো অনেক গরম হতে পারে, তাই কম্পিউটারের ভেতরে তাপমাত্রা বাইরের অনেক বেশি হতে পারে। কম্পিউটারের ভেতর থেকে এই গরম বাতাসকে বাইরে বের করে দেওয়ার জন্য সব কম্পিউটারেই ফ্যান লাগানো হয়। এগুলো বাইরে থেকে বাতাস টেনে এনে ভেতরের গরম বাতাসকে ঠেলে বের করে দেয়। কাজেই তোমরা যখনই একটা কম্পিউটার ব্যবহার করবে তখনই ভালো করে লক্ষ্য করবে কোন দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে আর কোন দিক থেকে গরম বাতাস বের হচ্ছে। সব সময় নিশ্চিত করবে যেন বাতাস ঢোকার এবং বের হওয়ার পথ কোনোভাবেই বন্ধ না হয়ে যায়। যদি বন্ধ হয়ে যায় তাহলে কম্পিউটারটা খুব বেশি গরম হয়ে যাবে এবং গরম হয়ে কাজ করবে না বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু একটি বিষয় লক্ষ্য করলেই দেখবে তোমার কম্পিউটার তুমি দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। এই যে কম্পিউটার কিন্তু সবাই চালায় বা ইউজ করে, কিন্তু এই যে কম্পিউটারের যত্ন কিন্তু সবাই নিতে পারে না। এই খুঁটিনাটি বিষয়গুলো যদি তুমি ভালো করে জানো তাহলে তোমার কম্পিউটারটা তুমি দীর্ঘদিন চালাইতে পারবে বা ইউজ করতে পারবে। তোমরা হয়তো শুনে থাকবে কেউ কেউ বলে যে কম্পিউটার ব্যবহার করার জন্য ঘরের ভেতর এয়ার কন্ডিশনার লাগিয়ে ঘরটাকে ঠান্ডা রাখতে হয়। এই কথাগুলো একেবারেই ঠিক নয়। এইটা সবার ঘরে কি আর এয়ার কন্ডিশনার থাকে? এটা একবারেই ঠিক না। যে তাপমাত্রা তুমি সহ্য করতে পারবে তোমার কম্পিউটার তার থেকে অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে। তো এই চিত্রটা আশা করি বুঝতে পারতেছো কোন, এই যে এখানে কি বলতে যে ঝুঁকি বা বিপজ্জনক বৈদ্যুতিক সংযোগ, সঠিক ও নিরাপদ বৈদ্যুতিক সংযোগ। এটা এই যে এটা হচ্ছে একটা ফ্যান। এই যে মাদারবোর্ডের যে প্রসেসরকে ঠান্ডা করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। কম্পিউটারের প্রসেসরকে ঠান্ডা করার জন্য তার উপর ফ্যান লাগানো থাকে। এই ফ্যানের নিচে কিন্তু প্রসেসর থাকে। কম্পিউটারে বাতাস প্রবাহ যেন সঠিক থাকে সেটা ঠিক রাখতে হবে। এই যে তার জন্য আমরা পাওয়ার সাপ্লাই যে এটা ইউজ করি। ওকে, তো নতুন শব্দ কি শিখলাম? এই যে ভোল্টেজ, স্নায়ু, প্লাগ আর সকেট। তো এগুলো নিয়ে এখন আমরা একটু বিস্তারিত দেখি। এই যে নতুন শব্দ কি? এই যে নতুন শব্দ কি? ভোল্টেজ, স্নায়ু, প্লাগ ও সকেট, এই চারটা জিনিস কি? তো ভোল্টেজ কি? ভোল্টেজ হলো দুটি পয়েন্টের মধ্যে বিদ্যুতের বিভব পার্থক্য। দুটি পয়েন্ট, এই যে একটা পয়েন্ট আর এই যে একটা পয়েন্ট, দুটি পয়েন্টের বৈদ্যুতিক বিভব পার্থক্য হলো কি ভোল্টেজ। এটি নির্ধারণ করে কতটা চাপ দিয়ে বৈদ্যুতিক চার্জ প্রবাহিত হবে। তো সহজভাবে বললে ভোল্টেজ মানে হলো বিদ্যুতের চলাচলের জন্য চাপ বা রাস্তা। বিদ্যুৎ যে লাইন দিয়ে বা যে রাস্তা দিয়ে চলাচল করে সেটাই হচ্ছে ভোল্টেজ। তারপর হচ্ছে প্লাগ ইন। এই যে প্লাগ ইনটা দেখতে পাইতেছো, প্লাগ, এই যে প্লাগ। তো প্লাগ ইন কি? প্লাগ কাকে বলে? প্লাগ হলো একটি বৈদ্যুতিক ডিভাইস যা বিদ্যুতের যন্ত্রকে বিদ্যুৎ সংযোগ করে। বৈদ্যুতিক ডিভাইস যা বিদ্যুৎ সংযুক্ত করে। এটা কি? এই যে এটি সাধারণত একটি তারের সঙ্গে যুক্ত থাকে এবং দেয়ালের সকেটে ঢুকানো হয়। যে সকেটে, এই যে এখানে সকেটে কি কি ঢুকানো হয়েছিল এখানে, এই যে এটা সকেটে ঢুকানো হয়েছিল। ওকে, তো এর মাথায় সাধারণত 2 বা 3টি ধাতব পিন থাকে। এই যে দেখো আমার এখানে, যে এখানে আছে একটা পিন, দুইটা পিন। অনেক সময় কি থাকে, এটা আবার 3 পিনেরও থাকে, এটা আবার কি থাকে, 3 পিনের থাকে, 3 পিনের হয়ে থাকে। ওকে, প্লাগ হলো এমন একটি জিনিস যা আপনি বিদ্যুৎ নিতে সকেটে ঢুকান। এই যে এই যে এটা কিন্তু একটা প্লাগ। ওকে, এই যে এটা কিন্তু একটা, এই যে এটা কিন্তু, এই যে এটা একটা প্লাগ। তো এটা, এই যে এটার নাম হচ্ছে সকেট। এই যে সাদা সাদা অংশটুকু, এটা হচ্ছে একটা সকেট। সকেটের ভিতরে আমি প্লাগ ঢুকাইছি বিদ্যুৎ নেওয়ার জন্য। তারপর হচ্ছে যে স্নায়ু। স্নায়ু বলতে আমরা মানুষের স্নায়ু যেভাবে বুঝি,
স্নায়ু বলতে বোঝানো হয় বৈদ্যুতিক তার যা বিদ্যুৎ পরিবহন করে। বৈদ্যুতিক তার যা কি করে? বিদ্যুৎ পরিবহন করে। এটি বিদ্যুৎকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এই যে স্নায়ু, স্নায়ু বলতে বৈদ্যুতিক তারকে বোঝানো হয়েছে। এটি সাধারণত তামা বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। বাইরে প্লাস্টিক কভার থাকে, তাই আমরা শক খাই না আর কি। তো এটি মানুষের স্নায়ুর মতো কাজ করে, সিগন্যাল বহন করে। এই যে আমাদের শরীরের অনুভূতি জায়গাকে এই যে স্নায়ু। তো এই যে বিদ্যুৎ কি করে? বিদ্যুতের স্নায়ু বলতে এটি মানুষের স্নায়ুর মতো কাজ করে এবং সিগন্যাল বহন করে। এখানে কি বহন করে? সিগন্যাল বহন করে। তারপর সকেট, সকেট তো বুঝে গেছো কোনটা সকেট। এই যে এটা, এটা হচ্ছে একটা সকেট। এটা ফ্রিজের লাইনে আমরা দেখতে পাই বেশিরভাগ। তিনটির সাথে সম্পর্ক। প্লাগ ঢুকানো হয় সকেটে। ওকে, প্লাগ ঢুকানো হয় সকেটে। এই সকেট কি? সকেট হলো একটি যন্ত্র যা দেয়ালে লাগানো থাকে এবং যেখানে প্লাগ ঢুকানো যায় বিদ্যুৎ পাওয়ার জন্য। সকেট ভিতরে বিদ্যুৎ সংযোগ থাকে যা প্লাগের পিনের মাধ্যমে ডিভাইসে বিদ্যুৎ দেয়। সকেট হলো বিদ্যুৎ পাওয়ার দরজা। সকেট কি? বিদ্যুৎ পাওয়ার দরজা। আর প্লাগ হলো সেই দরজার চাবি। দেখছো কত সুন্দর রিলেট করছি বিষয়টা। তিনটির সাথে প্লাগ ঢুকানো হয় সকেটে, স্নায়ু সংযোগ করে ডিভাইস বা প্লাগে, ভোল্টেজ তৈরি করে বিদ্যুৎ প্রবাহ। ভোল্টেজ তৈরি করে কি? বিদ্যুৎ প্রবাহ, যা এই সব মাধ্যমে চলে ডিভাইস পর্যন্ত। তারপরের পার্ট যদি আমরা পড়ি, পরের পার্টে কি বলছে? পার্ট 2। তো এই যে পার্ট 2, আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। অর্থাৎ আমরা আইসিটি যন্ত্রপাতি কিভাবে রক্ষণাবেক্ষণ করব। যারা গাড়ি চালায় তাদের কিছুদিন পর পর গাড়ির ইঞ্জিন অয়েল পাল্টাতে হয়। যদি ঠিক করে রক্ষণাবেক্ষণ না হয় তাহলে গাড়িটি খুব তাড়াতাড়ি নষ্ট হবে, তাই না? এটা জীবন যাত্রীর জন্য যেমন বিপজ্জনক হয়ে উঠতে পারে, গাড়ির মতো অনেক যন্ত্রপাতিকে খুব ভালো করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। আমাদের খুব সৌভাগ্য যে কম্পিউটারের সেই রকম রক্ষণাবেক্ষণ করতে হয় না। তারপরও তোমরা যদি কিছু ছোটখাটো বিষয় লক্ষ্য রাখো, দেখবে তোমাদের কম্পিউটার দীর্ঘদিন তোমাদের সঙ্গী হয়ে থাকবে। মনিটর পরিষ্কার। এই যে আমরা যে আউটপুট দেখতে পাই, কোথায় দেখতে পাই? মনিটরে। তো মনিটর কিভাবে পরিষ্কার করবা? আজকাল বেশিরভাগ কম্পিউটারের মনিটর এলসিডি বা এলইডি মনিটর, এবং এই ধরনের মনিটর তোমাদের পরিষ্কার করার চেষ্টা না করাই ভালো। এর পৃষ্ঠদেশ কাঁচ নয়, তাই পরিষ্কার করার চেষ্টা করার সময় খুব সহজে দাগ পড়ে যেতে পারে। শুধু তাই নয়, পরিষ্কার করার সময় ঘষাঘষি করলে মনিটরের ভেতর পিক্সেলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সিআরটি মনিটরে যদি ধুলোবালি পড়ে অপরিষ্কার হয় তাহলে প্রথমে নরম সুতি কাপড় দিয়ে মুছে সেটা পরিষ্কার করতে পারো। তারপরও যদি ময়লা থাকে তাহলে নরম সুতি কাপড়টিতে একটু গ্লাস ক্লিনার, এই যে গ্লাস ক্লিনার কি? গ্লাস ক্লিনার, ময়লা সুতি কাপড়টিতে একটু গ্লাস ক্লিনার লাগিয়ে মুছে নিতে পারো। যদি গ্লাস ক্লিনার না থাকে তাহলে এক গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার দিয়ে সেটাকে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারো। তো যদি তোমার কাছে গ্লাস ক্লিনার না থাকে তখন তুমি নিজে কি গ্লাস ক্লিনার বানিয়ে এটা কি করতে পারো? তোমার কম্পিউটারের মনিটরটা পরিষ্কার করতে পারো। মনে রাখবে, কম্পিউটারের যে কোনো অংশ পরিষ্কার করার সময় কম্পিউটার বন্ধ করে তার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিতে হবে। অবশ্যই সব ধরনের বৈদ্যুতিক সংযোগ কি করে দিবা? বন্ধ করে দিবা, আদারওয়াইজ তুমি শক খাইতে পারো। পানি বা তরল। কম্পিউটার ব্যবহার করার সময় তার খুব কাছাকাছি পানি বা কোনো তরল ড্রিঙ্কস রাখা ভালো। হঠাৎ করে হাত লেগে সেটি যদি তোমার কম্পিউটারের উপর পড়ে যায় তাহলে সেটা তোমার কম্পিউটার ক্ষতি হতে করবে। পানি বা অন্যান্য পানীয় বিদ্যুৎ পরিবাহী কম্পিউটারের ভেতরে ঢুকে গেলে বৈদ্যুতিক সার্কিটগুলো শর্ট সার্কিট হতে পারে। এরকম কিছু হলে সাথে সাথে কম্পিউটার বন্ধ করে দীর্ঘ সময় একটা ফ্যানের নিচে রেখে দাও যেন পানিটুকু শুকিয়ে যায়, অথবা তুমি রোদ্রে দিতে পারো। তারপর হচ্ছে ধুলোবালি। আমাদের দেশে ধুলোবালি একটু বেশি। কম্পিউটারের ফ্যান যখন বাতাস টেনে নেয় তার সাথে ধুলোবালিও টেনে আনতে পারে। ধুলোবালি জমে যদি বাতাস ঢুকার এবং বের হওয়ার পথগুলো বন্ধ হয়ে যায় তাহলে কম্পিউটার বেশি গরম হয়ে উঠতে পারে। তাই মাঝে মাঝে পরীক্ষা করে দেখো সেখানে বেশি ধুলো জমেছে কিনা। জমে থাকলে একটু পরিষ্কার করে নিও। তবে নিচ থেকে কম্পিউটার খুলে কখনো তার ভেতরে পরিষ্কার করতে যেও না। তোমার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে তুমি নিচ থেকে এগুলা করতে যাও না, তুমি ওটা নষ্ট করে ফেলবা। তো কিবোর্ড পরিষ্কার গেল। তারপরে এখন আমরা কিবোর্ড দেখবো। আমরা মনিটর পরিষ্কার করার নিয়ম দেখছি। কিবোর্ড পরিষ্কার। কিবোর্ডটি মাঝে মাঝে পরিষ্কার করা ভালো, কারণ হাতের আঙ্গুল দিয়ে এটা ব্যবহার করা হয় বলে এখানে রাজ্যের রোগ জীবাণু জমা হতে পারে। শুকনো নরম সুতি কাপড় দিয়ে কি এগুলো
এই যে একটা কি, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা কি, মুছে কটন বাড দিয়ে, যে কটন বাড কি দিয়ে কিবোর্ড পরিষ্কার করবো, কটন বাড। আর মনিটর কি দিয়ে বলছিল, যে গ্লাস ক্লিনার, গ্লাস গ্লাস ক্লিনার পরিষ্কার করা যায়। তারপর উল্টো করে কয়েকবার হালকা জাকিয়ে দিলে কিবোর্ডটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। কাঠিতে তুলো লাগিয়ে বা কটন বাড দিয়ে পরিষ্কার করে নরম সুতি কাপড় দিয়ে কিবোর্ড মুছে নিতে হয়। তারপর হচ্ছে মাউস পরিষ্কার। মাউস পরিষ্কার, এই যে আজকাল প্রায় সব মাউস অপটিক্যাল মাউস, আলোর প্রতিফলিত হয়ে এটা কাজ করে। তাই মাউসের লেন্স যদি অপরিষ্কার থাকে তাহলে মাউস ঠিক করে কাজ নাও করতে পারে। মাউসটিতে যদি সত্যি ধুলোবালি ময়লা জমা হয়ে থাকে তাহলে কম্পিউটার থেকে খুলে নিয়ে সেটা উল্টো করে যেখানে যেখানে ময়লা জমেছে কটন বাড দিয়ে সেটা পরিষ্কার করে নরম সুতি কাপড় দিয়ে মুছে নাও। এই যে উল্টাইয়া এখানে কি করবা, এটা পরিষ্কার করবে এই যে কটন বাড দিয়ে। তো এখানে দুইটা মাউসের রং দেখানো হয়েছে, একটা হচ্ছে মেবি এটা ওয়্যারলেস, ব্লুটুথ দিয়ে চলে, আর এটা মেবি ওয়্যার। তো মাউসে যেখানে ময়লা জমে কাঠিতে তুলা লাগিয়ে বা কটন বাড দিয়ে সেটি মুছে নিতে হয়। তারপর নতুন শব্দ আমরা দেখি, নতুন শব্দ কি, এই যে নতুন শব্দ কটন বাড, এলসিডি মনিটর, পিক্সেল, শর্ট সার্কিট, ভিনেগার। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা নতুন শব্দ আমরা একটু বিস্তারিত দেখি। তো এই যে নতুন শব্দ কি, কটন বাড, এলসিডি মনিটর, পিক্সেল, শর্ট সার্কিট, ভিনেগার। তো কটন বাড হচ্ছে এক ধরনের ছোট চড়ি যার দুই পাশে তুলা জড়ানো থাকে, অর্থাৎ তুলো দিয়ে যে কটন বাড আশা করি তোমরা সবাই ছিল। এটি সাধারণত কানে ময়লা পরিষ্কার, ইলেকট্রিক ডিভাইস পরিষ্কার ও প্রসাধনী কাজে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে এলসিডি, এই যে এলসিডি মনিটর। এলসিডি মানে হলো লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে, এটা মনে রাখবা। এলটি হচ্ছে লিকুইড ক্রাইস্টাল, তারপর হচ্ছে ডিসপ্লে। এটি এক ধরনের ফ্ল্যাট ডিসপ্লে প্রযুক্তি যা কম্পিউটার, টিভি, মোবাইল ইত্যাদির স্ক্রিনে ব্যবহৃত হয়। অর্থাৎ এটা কম্পিউটারে ব্যবহৃত হয়, টিভিতে ব্যবহৃত হয়, মোবাইল ফোনে ব্যবহৃত হয়। এলসিডি এলসিডি মনিটর এমন একটি পর্দা যা তরল স্ফটিক ব্যবহার করে ছবি ও ভিডিও প্রদর্শন করে। এটি আগের সিআরটি মনিটরের তুলনায় হালকা, পাতলা ও কম বিদ্যুৎ খরচ হয়ে থাকে। ওকে, তারপর হচ্ছে পিক্সেল, এই যে পিক্সেল। পিক্সেল শব্দটি হচ্ছে পিকচার এলিমেন্ট। এটি হলো ডিজিটাল ছবির ক্ষুদ্রতম বা স্মলেস্ট ইউনিট, ক্ষুদ্রতম একক। অর্থাৎ এই যে আমরা যে ডিসপ্লেটা দেখতে পাইতেছি এই সম্পূর্ণ স্ক্রিন, এটা কিন্তু এক একটা পিক্সেল দিয়ে তৈরি। একটি স্ক্রিনে যতগুলো পিক্সেল থাকে তত ভালো ছবি মান রেজলিউশন হয়। প্রতিটি পিক্সেল একটি নির্দিষ্ট রং ধারণ করে এবং মিলিয়ে পুরো ছবি তৈরি হয়। এই যে এর জন্য পিক্সেলটা পিকচার এলিমেন্ট থেকে আসছে পিক্সেল। শর্ট সার্কিট, যখন বিদ্যুৎ প্রবাহ সঠিক পথ না পেয়ে কম রোধযুক্ত লো রেজিস্ট্যান্স অন্য পথে চলতে শুরু করে তখন তাকে শর্ট সার্কিট বলে। অর্থাৎ বিদ্যুৎ যাওয়ার কথা ছিল এদিকে কিন্তু বাধা পাওয়ার কারণে চলে গেছে এদিকে বা এদিকে, তখন কি করবে, এটা শর্ট সার্কিট বলে থাকে। এটি সাধারণত হয় যখন পজিটিভ ও নেগেটিভ তার একে অপরের সংস্পর্শে আসে। এটি বিপজ্জনক হতে পারে, আগুন লাগার কারণ হতে পারে। তো যখন শর্ট সার্কিট হয় তখন আগুন লাগতে পারে এবং বৈদ্যুতিক জিনিসটাও নষ্ট হয়ে যেতে পারে। তারপর হচ্ছে যে এই যে ভিনেগার, ভিনেগারের সাথে আমরা সবাই পরিচিত। ভিনেগার হলো এক ধরনের তরল যা মূলত অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি। কি অ্যাসিড দিয়ে? এই যে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি। এটি টক স্বাদের হয়। তো ভিনেগার রান্না, সংরক্ষণ, পরিষ্কার এবং চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। এটি সাধারণত ফল, চিনি বা অ্যালকোহল তৈরি হয়। ওকে, তো ওখানে আমরা পার্ট পার্ট 3 পড়ি। পার্ট 3 কি বলছে? পার্ট 3 সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। পার্ট 3 কি বলছে? সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। আমরা দেখেছি একটা কম্পিউটারের দুটি অংশ থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার কম্পিউটারের যে অংশ ধরা যায়, ছোঁয়া যায় তাকে হার্ডওয়্যার বলে। সফটওয়্যার কম্পিউটার যে ধরা যায় না, ছোঁয়া যায় না তাকে সফটওয়্যার বলে। আগের পার্টে দুটি আমরা হার্ডওয়্যার এবং রক্ষণাবেক্ষণের কথা বলেছি, কাজেই তোমরা প্রশ্ন করতে পারো তাহলে কি সফটওয়্যার রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই? অবশ্যই আছে। যারা কম্পিউটার ব্যবহার করে তারা জানে যে কম্পিউটার হার্ডওয়্যার যত্ন না নিলে যতটুকু যন্ত্রণা সহ্য করতে হয় তার থেকে বেশি যন্ত্রণা সহ্য করতে হয় কম্পিউটারের সফটওয়্যার যত্ন না নিলে। এই যন্ত্রটুকুর কারণ হচ্ছে কম্পিউটার ভাইরাস। এই যে কারণ কি? কম্পিউটার ভাইরাস।
তো তোমরা নিশ্চয়ই রোগ জীবাণু এবং ভাইরাসের কথা শুনেছো। এই রোগ জীবাণু এবং ভাইরাসের কারণে আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। আমরা তখন ঠিক করে কাজ করতে পারি না। কম্পিউটার ভাইরাস ঠিক সেরকম এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, যার এই যে ভাইরাস কি এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, ভাইরাস কি এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, যার কারণে একটা কম্পিউটার ঠিক করে কাজ করতে পারে না। তো তোমাকে যদি বলা হয় কম্পিউটার ভাইরাস কি, তো কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যার কারণে একটা কম্পিউটার ঠিকভাবে কাজ করতে পারে না। সত্যিকারের রোগ জীবাণু বা ভাইরাস যেমন একজন মানুষ থেকে অন্য মানুষের কাছে গিয়ে তাকে আক্রান্ত করতে পারে, কম্পিউটার ভাইরাসও একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ছড়িয়ে যেতে পারে। সত্যিকারের ভাইরাস যে রকম মানুষের শরীরে এলে বংশবৃদ্ধি করে অসংখ্য ভাইরাসে পরিণত হয়, কম্পিউটার ভাইরাসও সেই রকম। একটি কম্পিউটার ভাইরাসে কোনোভাবে একটা কম্পিউটার ঢুকতে পারলে অসংখ্য ভাইরাসে পরিণত হয়। সত্যিকারের ভাইরাস মানুষের অজান্তে মানুষকে আক্রান্ত করে, কম্পিউটার ভাইরাসও সবার অজান্তে কম্পিউটারে বাসা বাঁধে। তো কম্পিউটার ভাইরাস মানুষকে রোগ জীবাণু যেগুলো ছোঁয়াচে রোগ জীবাণু, তার সাথে তুমি কল্পনা বা তুলনা করতে পারো। সত্যিকারের ভাইরাস এবং কম্পিউটার ভাইরাসের মাঝে শুধু একটি পার্থক্য। কয়টা পার্থক্য? এই যে একটি পার্থক্য। একটি প্রাকৃতিক আগে থেকে আছে, অন্যটি ঔষধ মানুষেরা সবাইকে কষ্ট দেবার জন্য তৈরি করে। তো ওই যে ভাইরাস, এটা কিন্তু আমাদের মতো মানুষই কি তৈরি করে, যাদের উদ্দেশ্য থাকে অসৎ। মানুষের তৈরি কম্পিউটার ভাইরাস আসলে একটি ছোট প্রোগ্রাম ছাড়া আর কিছু নেই। তাহলে ভাইরাস কি একটি ছোট প্রোগ্রাম, কার তৈরি? মানুষের তৈরি, আর যেটার কারণে কম্পিউটার সঠিকভাবে কাজ করতে পারে না। আজকাল কম্পিউটার নেটওয়ার্ক দিয়েও এটি খুব সহজে অনেক কম্পিউটারের মাঝে ছড়িয়ে দিতে পারে। একটা কম্পিউটার থেকে তুমি যদি কোনো সিডি বা পেন ড্রাইভ করে কিছু একটা কপি করে নাও, তাহলে নিজের অজান্তে সেখান থেকে ভাইরাসটিও কপি করে ফেলতে পারো। তাই অন্য কম্পিউটার থেকে কিছু করতে হলে সব সময় খুব সতর্ক থাকতে হবে। তো অন্য কম্পিউটার থেকে না নাই ভালো, কারণ ওর কম্পিউটারে যদি ভাইরাস থাকে, তখন তুমি যদি কোনো কম্পিউটার থেকে ফাইল আনো বা ওর থেকে ফাইল আনো, তখন তোমার কম্পিউটার কি ভাইরাস দ্বারা আক্রান্ত হবে। তো ভাইরাস দ্বারা আক্রান্ত হবে। কম্পিউটার ভাইরাস কিন্তু রোগ জীবাণু ভাইরাসের মতো নয়, সেটি আমাদের অসুস্থ করতে পারে না। এটি ভাইরাস এই ভাইরাস পাশাপাশি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে পারে না। এটি যেতে পারে শুধুমাত্র তথ্য উপাত্ত কপি করার সময় বা নেটওয়ার্ক দিয়ে। এই যে কম্পিউটার ব্যবহার নিয়ে সতর্ক না থাকলে কম্পিউটারের ভাইরাস আমাদের অনেক যন্ত্রণার কারণ হতে পারে। এই যে আমি সফটওয়্যার ইউজ করতেছি, এটা যদি ভাইরাস থাকে তখন আমি এই সফটওয়্যারটা ইউজ করতে পারবো না। তাই আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য আজকাল নানা ধরনের অ্যান্টিভাইরাস প্রোগ্রাম পাওয়া যায়। এই যে অ্যান্টিভাইরাস অর্থাৎ ভাইরাসের শত্রু। তো ভাইরাস কম্পিউটার ভাইরাস মুক্ত করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করি সেটাই হচ্ছে কি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। তবে কিছু কিছু দুষ্টু প্রকৃতির মানুষ নিয়মিতভাবে নতুন নতুন ভাইরাস তৈরি করে সেগুলো ছড়িয়ে দেয়। তাই যারা কম্পিউটার ভাইরাসের হাত থেকে বাঁচতে চায়, তাদের নিয়মিত নতুন নতুন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিনতে হয়। এই যে তুমি যদি পেইডটা ইউজ করো তখন তোমাদের জন্য ভালো। তবে অনেক ফ্রি অ্যান্টিভাইরাস আছে যেগুলো আমরা মোটামুটি ভালো সার্ভিস পেয়ে থাকি। তো পেইডটা অবশ্যই রিকমেন্ডেড বা সবাই বলবে। সেটি সাধারণ মানুষের জন্য অনেক খরচের ব্যাপার। তবে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার জন্য ভাইরাস তৈরি করা হয় না। কাজেই কেউ যদি মুক্ত সফটওয়্যার অপারেটিং সিস্টেম ব্যবহার করে, তাহলে তারা সেই যন্ত্র থেকে মুক্তি পেতে পারে। অর্থাৎ তুমি সাপোজ ইউজ করতেছো কি যে অ্যাডোবি ফটোশপ ইউজ করতেছো, তো এটা একটা পেইড সফটওয়্যার। এখন তুমি যদি এটা না কিনে কারো কাছ থেকে তুমি আনো, তখন কিন্তু তোমার কম্পিউটারে ভাইরাস হতে পারে। তুমি একটু রিস্কে থাকবে। সাপোজ ক্যাপকাটের ফ্রি ভার্সনও আছে, আবার পেইড ভার্সনও আছে। এখন তুমি যদি পেইড ভার্সনটা না কিনে কারো কাছ থেকে আনো, তখন কিন্তু এটার মধ্যে ভাইরাস থাকার সম্ভাবনা থাকে। তাই ফ্রি বা ওপেন সোর্স বা মুক্ত সফটওয়্যারটা ইউজ করা ভালো, যদি তুমি ভাইরাস থেকে বেঁচে থাকতে চাও বা তোমার কম্পিউটারকে ভাইরাস থেকে বেঁচে রাখতে চাও। তো কম্পিউটার ব্যবহারের কিছু দিক নির্দেশনা, এই যে এত এত এইভাবে ইউজ করা যাবে না, আবার এইভাবে ইউজ করা যাবে না, এই যে এইভাবে ইউজ করা যাবে না। তো আমাদের এই যে কোমরে এই যে মেরুদণ্ডে আমাদের ব্যথা হতে পারে, বা কোমরে ব্যথা, ব্যাক পেইন যেটাকে আমরা বলি, সঠিক হয়ে হচ্ছে এই যে এটা। তো নতুন শব্দ আমরা কি শিখলাম? এই যে ভাইরাস, কম্পিউটার ভাইরাস, তারপর হচ্ছে অ্যান্টিভাইরাস। ভাইরাস, কম্পিউটার ভাইরাস, অ্যান্টিভাইরাস। দেখি এখানে কি বলছে নতুন শব্দগুলা নিয়ে।
তো নতুন শব্দ হচ্ছে ভাইরাস, কম্পিউটার ভাইরাস, অ্যান্টিভাইরাস। ভাইরাস হলো এক ধরনের অতি ক্ষুদ্র জীব বা জীবিত কোষের ভিতরে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে। যে এটা নর্মাল ভাইরাস, এটা কম্পিউটার ভাইরাস না, এটা নর্মাল ভাইরাসের কথা বলা হয়েছে। তো কম্পিউটার ভাইরাস, তো এই যে নর্মাল ভাইরাস গুলো কি হতে পারে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, করোনা ভাইরাস, HIV ভাইরাস। মানব দেহে প্রবেশ করলে ভাইরাস রোগ সৃষ্টি করতে পারে এবং কোষ ধ্বংস করতে পারে। এখন কম্পিউটার ভাইরাস কি? এই যে কম্পিউটার ভাইরাস। কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকর প্রোগ্রাম। কি ক্ষতিকর প্রোগ্রাম? যা স্বয়ংক্রিয়ভাবে নিজে প্রতিলিপি তৈরি করে এবং কম্পিউটার সিস্টেমকে ক্ষতি করে। তো কাজ, ফাইল নষ্ট করবে, তোমার কম্পিউটার ধীর করে তুলবে, তোমার কম্পিউটার স্লো হয়ে যাবে, ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, সফটওয়্যার অপারেটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত পারে। তো কয়েকটা ভাইরাসের উদাহরণ হচ্ছে ওয়ান্না ক্রাই, ট্রোজান হর্স, আই লাভ ইউ। এই যে আই লাভ ইউ একটা ভাইরাসের নাম। আমি প্রথম যখন শুনি তখন খুব হাসি পাই আমার। আই লাভ ইউ, আই লাভ ইউ কি একটি ভাইরাসের নাম। তো এটা কোন একটা জব পরীক্ষায় আসছিল, নিচের কোনটি একটি ভাইরাস? তো অপশনে কিন্তু এটা ছিল, খুবই হাস্যকর। কিন্তু আই লাভ ইউ একটি ভাইরাসের নাম, মনে রাখবা। তারপর অ্যান্টিভাইরাস, ভাইরাস প্রতিরোধ করার জন্য। অ্যান্টিভাইরাস হলো একটি প্রোগ্রাম, এই যে ভাইরাস যেমন একটি প্রোগ্রাম, অ্যান্টিভাইরাসও একটি প্রোগ্রাম। কিন্তু ভাইরাস কি করে? ক্ষতি করে, আর এটা কি তার ক্ষতির হাত থেকে রক্ষা করে। যা সফটওয়্যার বা কম্পিউটারকে ভাইরাস শনাক্ত করে মুছে ফেলে বা প্রতিরোধ করে। তো এর কাজ কি? ভাইরাস স্ক্যান করে খুঁজে বের করা, ভাইরাস নষ্ট করে ফেলা, কম্পিউটারকে নিরাপদ রাখা, এই তিনটা কাজ। তো কি কি হতে পারে? যেটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার একটা অ্যান্টিভাইরাসের নাম, এভাস্ট একটা অ্যান্টিভাইরাস, কাসপার স্কাই, যে এটা আমি ইউজ করি, এটা হচ্ছে পেইড, আমি পেইডটা ইউজ করি, কাসপার স্কাই। তারপর হচ্ছে নর্টন বিট ডিফেন্ডার। তো তোমরা যদি চাও এগুলা তোমরা অ্যান্টিভাইরাস যে কোনো একটা নিতে পারো, তবে আমি মনে করি না নেওয়ার প্রয়োজন আছে, কারণ তোমরা তো বড় বড় বা পেইড সফটওয়্যার ইউজ করো না। যদি করো তাহলে একটা অ্যান্টিভাইরাস নেওয়া ভালো। তো এই তো ছিল পার্ট 1, 2 এবং 3 নিয়ে আজকের আলোচনায়। তো পরবর্তী পর্বে আমরা 4 এবং 5 আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি বা তোমরা যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে একটা লাইক করে স্কিল হাটের বাংলাদেশের পাশেই থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।